নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অসৎ পথে। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অসৎ পথে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এক টুকরো কাপড় নিয়ে বেশ পরিপাটি করে দলা পাকিয়ে মেয়েকে ডাক দিল লতা। কমলিকা, এদিকে আয় মা। কি হয়েছে? নে, জামাটা উঁচু কর দেখি, প্যান্টটা ইয়ে কর। আমার এগুলো পড়তে ভাল লাগে না। ও আবার কি কথা? এখন তোর মাসিক চলছে, ন্যাকড়া না পড়লে রক্তের দাগ লেগে যাবে তো। তোমরা আমাকে ওই সবগুলো কিনে দিতে পারো না যেগুলো টিভিতে দেখায়? ওর তো অনেক দাম রে মা। আমি ওগুলোই ব্যবহার করব। জানো, স্কুলে আমার মতো কেউ না, সবাই প্যাড ব্যবহার করে। আর ম্যাডামও পড়িয়েছে ন্যাকড়ার থেকে নাকি প্যাডই খুব সেফটি। কি জানি রে মা, সারা জীবন তো ন্যাকড়া ব্যবহার করেই গেলাম। মাসের শেষে এই ন্যাকড়াকেই ভালো করে কেচে ধুয়ে মেলে পরিষ্কার করে আবার প্লাস্টিকে ভরে রাখি। আবার যখন হয় তখন মা এইসব পরো বলেই তো তোমার তো চুলকানি হয়। কে বলেছে তোকে আমার চুলকানি হয়েছে? আমি শুনেছি, তুমি বাবাকে বলছিলে। বাবাও তো বলল ওই হাতুড়ে ডাক্তার নীলাঞ্জনের কাছ থেকে তোমাকে ওষুধ খাওয়াবে। আমাকে প্যাড কিনে দাও, না হলে রক্তে ভেসে যাক। মা আর মেয়ের তর্কাতর্কির মাঝখানে হঠাৎ করে ঘরের ভেতরে প্রবেশ করে কমল। বেলা গড়িয়ে প্রায় 2টো বাজে। আজকে শনিবার, কমলিকার মাসিক হওয়ার জন্য সে স্কুলে যায়নি। ঘরমাক্ত শরীরে গামছাটা গলা থেকে খুলে মাথার ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করছে কমল। গলা খাকারি দিয়ে বলে, কি ব্যাপার? ঢুকতেই মা মেয়ের অশান্তি। দেখো না, মাসিক হয়েছে, দেখো, যার জন্য স্কুল গেল না। ন্যাকড়া পড়াচ্ছি, পড়বে না। কমল বলে, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু হবে না লতা? আমি ওর বাপের সামনে মেয়ের এইসব কথা বলছো? এইসব কোনো লজ্জা নয় বাবা। আর শোনো, আমাকে প্যাড কিনে দেবা, সব থেকে দামিটা। আমার স্কুলের বান্ধবীরা ওই প্যাড ইউজ করে। তাছাড়া স্কুলেও বলেছে ওগুলো খুব সেফটি। আর বাইরে পড়াশোনা করতে গেলে, মিশতে গেলে ওই ন্যাকড়াতে আমার রক্তের দাগ লেগে যায় প্যান্টের মধ্যে, পরে আমাকে বিরক্তের মধ্যে পড়তে হয়। কমল তাকিয়ে থাকে লতার মুখের দিকে। ভাবটা এমন যে একটু মেয়েকে বোঝাও, কত টাকা কি আছে, প্রত্যেক মাসে 2-3টে করে প্যাকেট কিনবো, আবার ফেলেও দিতে হবে। এমন না যে পুনরায় ধুয়ে মুছে ব্যবহার করা যায়। কমল পেশায় একজন সামান্য ভ্যান চালক। শহরে আর গ্রামে টোটোর পরিমাণ এত বেড়েছে যে ভ্যানওয়ালা অথবা রিক্সাওয়ালাদের জীবিকা নির্বাহ করাটাই এখন দায়। কয়েকটা দোকানের জন্য মাল টানে কমল। সেইখানেই মাসান্তে একটা মোটা টাকা পায়, তাও মেরে কেটে 2 থেকে 3 হাজার। এছাড়া প্রতিদিন প্যাসেঞ্জার টেনে কতই বা আয় করতে পারে। কমলের বয়স 38 থেকে 40-এর কাছাকাছি। বিয়ে করেছিল একদম বাচ্চা বয়সে। এই বয়স যখন 21 বছর, আর বছর ঘুরতেই জন্ম নিয়েছিল কমলিকা। স্ত্রী লতার বয়স তখন ছিল সবে 17। লতা এখনো রূপবতী। ইচ্ছে করলে আরো একবার বিয়ে দেওয়া যায়। রাস্তা দিয়ে লতা যখন বাজারের ব্যাগটা হাতে নিয়ে ওই পচা ধচা কয়েকশো মাছ, কয়েকটা আধ পচা সবজি কিনে বাড়ি ফেরে,
তখন অনেকগুলো লোলুপ দৃষ্টি লতার গোটা শরীরটাকে চেটে নেয়। গরিব ঘরের দিন আনে দিন খায় বউটা, অথচ ওর কটা চোখের চাউনি, মাথা ভরা চুলের একটা বিরাট খোপা, শরীরের প্রতিমার মতো গড়ন, ঔদ্ধত বুক, ভারী নিতম্ব, পাতলা পেট, যাকে বলে অপসরীর উপমা। কি করে যে এত সৌন্দর্য ধরে রেখেছে এই শরীরটা! ছেঁড়া ফাটা শাড়ি, ব্লাউজের বগলতলা ছেঁড়া, কোনো একটা ব্লাউজের বুকের কাছে স্তনবৃন্তটাও স্পষ্ট বোঝা যায়, কিন্তু আঁচল টেনে সেটাকে ঢেকে রাখার চেষ্টা মাত্র। একটা ছোট্ট এক চালার ঘর, চারিদিকে বেড়া দিয়ে ছাউনি করা, একটা খাট আছে, আছে একটা টিনের বাক্স, একই ঘরের মধ্যে মাটির উনুন আর কেরোসিনের স্টোভ, কয়েকটা বাসনপত্র, আর ছোট্ট টিন দিয়ে ঘেরা একটা শৌচালয়, প্লাস্টিক দিয়ে ঘেরা একটা বাথরুম, আর আছে একটা টিউবওয়েল। এই হলো কমলের সংসার। খুবই গরিব ওরা। আর এই গরিব পরিবারে এমন একটা মেয়ে জন্ম নিয়েছে যার সব কিছুতেই উচ্চাকাঙ্ক্ষা। কমল খুব একটা পড়াশোনা করতে পারেনি, আর স্ত্রী ক্লাস 3 পর্যন্ত পাস। মেয়েকে নিয়ে ওদের অনেক আশা। মেয়েকে নামি স্কুলে পড়াচ্ছে, এই তো মাধ্যমিক দিয়ে বেশে। মেয়েটিও পড়াশোনায় বেশ ভালো। ছোটবেলা থেকে কমলিকা স্বপ্ন দেখে মডেল হওয়ার। হতেই পারে, কারণ কমলিকা পেয়েছে তার মায়ের রূপ। ওই রকমই কটা চোখ, ফর্সা টুকটুকে গড়ন, প্রতিমার মতো দেহ, আর একটু একটু করে তো এখন ওর বুক ভারী হচ্ছে, নিতম্ব ভারী হচ্ছে, মাংসের তাল জমা হয়েছে শরীরের এদিক ওদিক। কমলিকার সঙ্গে প্রায় ওর মায়ের এই সব বিষয় নিয়ে খুঁটিনাটি ঝগড়া বাঁধতেই থাকে। মা প্রত্যেক দিন রান্না করে উঠতে পারেন না, 10-5টা বাড়িতে কাজ করেন। সব টাকা মিলিয়ে মাসান্তে স্বামী স্ত্রী যখন গুনতে বসেন তখন মাথায় হাত দিতে হয়। কিন্তু মেয়ে বড় হচ্ছে, তার ইচ্ছে পূরণ করার জন্যে এখন অনেক কিছু করতে হবে স্বামী স্ত্রীকে। সেটা কমল খুব ভালো করেই জানে। প্রতি মাসে মাসিক হওয়ার পরে এই এক অশান্তির সূচনা হয়। মেয়ে চায় দামি প্যাড ব্যবহার করতে, কারণ তার বান্ধবীরা সেগুলো ব্যবহার করে। বোঝে না একটা প্যাডের কত টাকা দাম। সেই প্যাডটাকে ধুয়ে যে ব্যবহার করা যায় না, এই সহজ বাংলাটা কমলিকা বুঝতে চায় না। বেশি বেশি করলেই বলে, আমাকে জন্ম দিতে কি আমি তোমাদের বলেছিলাম? একদিন রাগ করে কমল বলেছিল, তোর কিন্তু বড্ড মুখে মুখে তর্ক বেড়েছে। ঠাটি এমন একটা চর, হ্যাঁ আমাকে মেরেই ফেলো। জন্ম দেওয়ার সময় মনে হয়নি? তখনই তো গলা চিপে আমাকে মেরে ফেললে পারতে। বাপ হয়েছ, আমার কোন ইচ্ছেটা পূরণ করো? হ্যাঁ, কোন ইচ্ছেটা? সবাই সবাই স্কুলে কত দামি দামি খাবার নিয়ে যায়, পিৎজা, প্যাটিস, বার্গার, আর আমাকে 2টো শুকনো রুটি আর একটুখানি গুড়। বলো, মানসে খায়? মানসে খায়? অবাক হয়ে তাকিয়ে থাকে কমল। ছোটবেলা থেকে যতটুকু পেরেছে না চাইতেই মেয়েকে সবকিছু এনে দিয়েছে। নিজেরা না খেয়ে ওকে মাংস ভাত মুখে তুলে দিয়েছে। আর লতা, সেও যে কটা বাড়িতে কাজ করে, প্রত্যেকটা বাড়ি থেকেই যা মাইনে পায় তার সবটাই স্বামীর হাতে দিয়ে বলে, দেখো না মাসান্তে যদি একটু মাংস টাংস। কিন্তু মেয়ে বোঝে না, এত গরিবের ঘরে এত উচ্চাকাঙ্ক্ষা মেয়ে জন্মগ্রহণ করতে নেই, করলেও দমিয়ে রাখতে হয়। কমল বারবার বলে, আমরা তো তোকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারি নে, তা তুই ভালো করে পড়াশোনাটা কর না মা, করে একটু ভালো চাকরি বাকরি করে তোর ইচ্ছে। হ্যাঁ, আমাকে তো জন্ম দিয়েছে ব্যবহার করার জন্যই না। এখন আমাকে দামি স্কুলে পড়াবা, তারপরে বড় হলে আমাকে বলবা যে হ্যাঁ চাকরি কর, করে আমাদেরকে টান। কেন গো, কেন তোমাদেরকে টানবো? আমি কি বলেছিলাম আমাকে পৃথিবীতে নিয়ে এসো? কমল সেই দিন খুব আঘাত পেয়েছিল। আজকেও ঠিক একই অশান্তি। কমল বলল, ঠিক আছে এই মাসটা পড়ে নে, পরের মাসে দেখছি সব প্যাড ফ্যাড তোকেই টাকা দিয়ে দেবো, তুই বরং নিয়ে আসবি। আচ্ছা বাবা, তুমি অনলাইনে অর্ডার করতে পারো না? এখন তো কত কিছু হয়। অনলাইন? বাপের জন্মে ছোট ফোনই চোখে দেখলাম না।
তোকে এসব কে শেখায় বলতো? কে আবার শেখাবে? চামেলি বলেছে। চামেলির বাবা এখানকার এমএলএ, ওনার কত টাকা ইনকাম জানিস? তা তুমিও তো করতে পারো। দেখ মা, আমি সৎ পথে চলার লোক, অসৎ পথে আমি ইনকাম করে কিচ্ছু করতে পারবো না। বাবা, তোমার এই জ্ঞান রাখো তো। অসৎ পথে? কিসের অসৎ পথ? টাকা যেখানে সেখানে সব কিছুই ঠিক আছে, তুমি পারবা না তাই বলো। মেয়ে মায়ের হাত থেকে কাপড়ের ন্যাকড়াটা নিয়ে গটগট করে বাথরুমের দিকে চলে যায়। হ্যাঁ, মেয়েটা বড় হচ্ছে, সত্যিই বড় হচ্ছে। এখন একটু ভাবনা চিন্তা করা অবশ্যই উচিত। সেই দিন সন্ধেবেলায় দাদু দিদা এসে হাজির হয়। কমলিকাকে বলে, কদিন পর তো মাধ্যমিক, ভালো করে কিন্তু রেজাল্ট করা চাই দিদি ভাই। চল না কদিন একটু দাদু দিদার বাড়ি বেরিয়ে আসবি। হ্যাঁ, কি করব? সেখানে তো আবার কারেন্ট নেই। এই পচা গরমে আমি মরি, তাই না? এরম করে কথা বলতে নেই। আপনারা হঠাৎ এলেন? জিজ্ঞেস করে কমল। হ্যাঁ, খুব দেখতে ইচ্ছে করছিল মেয়েটাকে, তাই। কমল যথাসাধ্য চেষ্টা করে শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর। তাদের অবস্থাও কমলের মতোই, তবে কিছুটা হয়তো ভালো। লতার তিনটে দাদা আছে, তারাই সংসারটা টানে। কপাল ভালো যে বৌদিগুলো খোঁজ খবর নেয় লতার। লতার বাবারও আর্থিক অবস্থা খারাপ থাকার জন্যে পড়াশোনা ভাই বোনগুলোকে সেই রকম ভাবে করাতে পারেননি। ছোটবেলাতেই রান্নাঘরে ঢুকতে হয়েছিল, কাজ করতে হয়েছিল মায়ের সাথে কোমরে আঁচল বেঁধে। রাত্রেবেলা শুয়ে রয়েছে কমল আর লতা। সন্ধে সন্ধে বেরিয়ে গিয়েছে নাতনিকে নিয়ে দাদু আর দিদা। মামার বাড়িতেই বেশ কদিন জমিয়ে মজা করা যাবে। বড় মামি খুব ভালো খাসির মাংস রান্না করে, আর ছোট মামি তো খুব গল্প গুজব করতে ভালোবাসে। এছাড়া মামার বাড়িতে গেলেই বড় মামার মেয়ের, মেজ মামার মেয়ের আর ছোট মামার মেয়ের অনেকগুলো পুরনো জামা কাপড়, প্যান্ট এগুলো নিয়ে আসা যায়। মাসি খাওয়ার পরপর বেশ কয়েকবার ওই প্যাড ব্যবহার করার সৌভাগ্য হয়েছিল। সেই থেকেই মাথার মধ্যে জেদ চেপে বসেছে, এরা যখন পারে আমি কেন পারবো না? বাচ্চা মেয়েটা বোঝে না ওর বাবা যে সৎ পথে থেকে ওকে সুখী একটা জীবন দিতে চায়। লতা স্বামীর বুকের ওপরে মাথা রেখে চোখের জল ফেলছে। কমল খানিকক্ষণ চুপ করে থেকে লতাকে বুকের মাঝে জড়িয়ে ধরে, বলে, কাঁদছো কেন? কাঁদবো না। মেয়েটা কিরকম কুলাঙ্গার তৈরি হচ্ছে বলো তো? মুখে মুখে তর্ক করে, তোমার কষ্টটাকে বোঝে না। আমার খুব কষ্ট হয়। ও কি জানে না ওর বাবা মা কত কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছে? স্কুলের প্রত্যেক মাসে 550 টাকা করে ফিস লাগে। বছরে ভর্তির সময় 7,000 টাকা। মাধ্যমিক দেবে বলে আরো কত নিল। এসব কোথা থেকে হয়? কই, ওকে তো আমরা কখনো বলি না। তাহলে ও কেন? কেঁদো না, চোখের জলটা মোছো, কেঁদো না। একটা ঘরের মধ্যেই 3 জনে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যেও হয়তো শারীরিক দূরত্ব তৈরি হয়, কিন্তু আজকে মেয়ে বাড়িতে নেই, সেই জন্যে 2 জন কাছাকাছি আসে। অনেক দিন পর মাথা থেকে কিছুটা টেনশন দূর করার জন্যেও বোধহয় সহবাস করা অত্যন্ত প্রয়োজন। কমল ঘেমে নিয়ে স্নান করেছে, তার সঙ্গে লতাও। বেড়ার ঘরে হাওয়া ঢোকে না ঠিকঠাক। কাপড় ঠিক করে সায়াটা পরে লতা বলে, সবই তো বুঝতে পারছো, কি করবে এখন বলো? শোনো, আজকে ভ্যান চালিয়ে যখন আসছি তখন এক অফিসারের সাথে কথাবার্তা হলো, বুঝলে? ওই বাচ্চার পড়াশোনার বিষয়ে টাকা পয়সা জমানো নিয়ে। তা সেখানে উনি একটা আমাকে হিসাব দেখালেন, কিন্তু আমার একার সিদ্ধান্তে তো হবে না। তুমি যদি... আমি আবার কি করব? মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, আমি ওসবের কি বুঝি? আমি বুঝেছি, বুঝলে তো। বছর গেলে অন্তত 25,000 টাকা। 25,000? ও বাবা, বছরে বছরে? এই ধরো, যদি আমরা দিনে একবার করে খাই, সকালবেলা একটু চা মুড়ি খেয়ে, দুপুরটা কোনো রকম ঠাসি মেরে, তুমি না হয় সামান্য 2টো মুড়ি খেলে, আর আমি বাইরে চা বিস্কুট খেলাম, আর দুপুরে আর বাড়ি আসবো না, ওই ভাত মেয়েকে খাওয়াবা, আর পরিমাণও একটু কম লাগবে।
এই করে যদি মাসে অন্তত 2 থেকে 2,500 টাকা গোছাতে পারি, তাহলে 12 মাসে 24,000, আর 1,000 ঠিক হয়ে যাবে। তারপরে তুমিও তো বাবুদের বাড়ি থেকে মাইনে পাও, মাইনে যা পাই মাসের শেষে তো 500-600 টাকাও হাতে থাকে না যে মেয়েটাকে ভালো মন্দ খাওয়াবো। কিন্তু এবার করতে হবে লতা, এবার করতে হবে। মেয়ে বড় হচ্ছে, মেয়ে আবার মডেল হওয়ার শখ, বুঝতে পারছো না? তা আমার মেয়ে গরিব বাপের ঘরে জন্মেছে বলে কি ওর ইচ্ছে পূরণ হবে না? বলে কমল কেঁদে ফেলে। স্বামীর চোখে জল দেখে লতার চোখেও ঝরঝর করে জলের বন্যা নামে। কথা বলবে কি, কথা যেন গলায় খাবারের মতো আটকে যাচ্ছে দুইজনের। খানিকক্ষণ পর কমল বলে, তবে কি বলো তো, বছরে 25,000 টাকা করে টানতে হবে। এই ধরো বছর 10 যদি তোমার কাশিটা বড্ড বেড়েছে, আগে ডাক্তার দেখিয়ে ওষুধটা খেলে হতো না? আরে ও কিছু না, এই ঠান্ডা গরমের জন্য। না না, এই কাশি তো আজকের থেকে না, প্রায় 6-7 মাস হয়ে গেল। শোনো বলি, তুমি আগে আমার কথা শোনো। আমাদের শরীরের চিন্তা পরে হবে খন, আগে মেয়েটার ভবিষ্যতের কথা বলি। ওই 25,000 করে বছরে জমালে যদি একটাও অন্তত দিতে পারি, তাহলে বলেছে প্রিমিয়ামটা বাকি ওরাই টেনে নেবে। মানে কোনো রকম ভাবে যদি আমার মৃত্যু হয়, ও সব কথা তুমি বলো না, বলে লতা। কমলকে থামিয়ে দিয়ে বলে, তুমি আমার পুরো কথাটা আগে শোনো লতা, তারপরে কথা বলো। এই ধরো 25 করে যদি প্রত্যেক বছরে বছরে দিই, 10 বছরে বেশ একটা মোটা টাকা হবে, সেটা তো পাবেই। এইবার যদি কয়েকটা প্রিমিয়াম টানার পরে আমার যদি মৃত্যু হয়, তাহলেও মেয়ের পড়াশোনা বন্ধ হবে না, ওটা ওই অফিস থেকেই টেনে নেবে। আর আমার মৃত্যুর জন্য একটা বেশ মোটা অঙ্কের টাকা। তার মানে তুমি বলতে চাইছো বেঁচে থেকে না হয় মরে গিয়ে? তাছাড়া আর কি করব বলো? মেয়ে এখন যা বাই ধরছে, তাতে উচ্চ মাধ্যমিক পাশ করার পরই মডেল হবে। আমি ওই ভদ্রলোক দাদার সাথে কথা বলেছি, ওনার ফোন নাম্বারটা নিয়ে এসেছি। উনি বলেছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে। তাছাড়া তুমি যেই উকিল বাবুর বাড়িতে কাজ করতে যাও, সেইখানে গিয়ে ও কথা আর বলো না। উকিল বাবু তো আমাকে টাকা দেওয়ার জন্য বসে রয়েছে, তারায় তারায় নোট দেবে আমায় যদি ওর সঙ্গে আমি। লতা, হ্যাঁ তোমাকে তো বলি, ওনার ওই নজর আমি এড়াতে পারি না। আমার গতরে কাপড় ঢেকে ঘুরে বেড়াতে হয়, তবুও এমন করে তাকায়। কমল চুপ করে থাকে, যেন পাথরের মতো। 2-1 দিন পরে মেয়ে বাড়িতে ফিরে আসে। তার মাসিক বন্ধ হয়েছে, স্কুল যাওয়া শুরু করেছে। মা সেই দিন সকালবেলায় 2টো শুকনো রুটি আর একটু গুড় ওকে টিফিন বক্সে পুরে দিলেন। মেয়ে বলে, লাগবে না, আমাকে 100টা টাকা দাও। 100 টাকা? হ্যাঁ, বন্ধু বান্ধবকে পার্টি দেব। কি দিবি? পার্টি খাওয়াবো। আমাকে প্রায় খাওয়ায়, আবার না খাওয়ালে প্রেস্টিজ থাকে বলো তো? তাছাড়া ওইসব স্কুল এসব পার্টি মাঝে মধ্যেই করতে হয়। 100 টাকা দাও, সবটাই লাগবে। ওরা বলেছে আমার কাছে ভেজিটেবল চপ খাবে, তাও তো কম দাম। আমাকে যদি খাওয়ায় তাহলে তো প্রচুর টাকার জিনিস খাওয়ায়। তুই আজকে তাহলে স্কুল থেকে আয়, আমি মাইনেটা পেয়ে। দূর মা, যখনই টাকা চাই তখনই এমন করো, ভালো লাগে না আমার। স্কুলের ব্যাগটাকে ঘাড়ের ওপর তুলে গটগট করে বেরিয়ে যায় কমলিকা। বাবা ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার পাশেই হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা বুঝতে পারে বাড়িতে আবার একচোট অশান্তি হয়েছে। ঘরের কাজকর্ম সেরে লতা পাশের বাড়ি কাজ করার জন্য যায়। পরপর বেশ কয়েকটা বাড়িতে কাজ করার পর মিত্রদের বাড়িতে ওর শেষ কাজ। ওই বাড়িতেই সব থেকে বেশি সময় লাগে। মিত্র বাড়িতে লোক তেমন নেই, মিত্রবাবু একাই থাকেন, অথচ কাজ বেশি। ওই লোকটা খুব খাটায় লতাকে, আর বিনিময়ে মাস গেলে মাত্র 700 টাকা দেয়। সব করে লতা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, শুকনো কাপড় আবার ছাদের থেকে তুলে নিয়ে আসা। মিত্রবাবু পেশায় উকিল ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। একসময় বউ ছেলে মেয়ে সবই ছিল, তবে ওনার চরিত্রের দোষের জন্যে
সকলেই ওনাকে ছেড়ে চলে গিয়েছে। ওকালতি জীবনে উনি অনেকবার সাসপেনশন পেয়েছিলেন। হ্যাঁ, এমনই মামলা মোকদ্দমায় একদিন জড়িয়ে ওনার জেল হওয়া থেকে বাঁচিয়েছিল ওনারই এক মক্কেল। এত দেরি করলে কেন? দেরি হয়ে গেল বাবু, সকালবেলায় মেয়ের জন্য খাবার করে দিয়ে আসতে আসতে। বাহ, মেয়ে কোন ক্লাস? এই তো এবার মাধ্যমিক দেবে। বাহ বাবা বাবা বাহ, তা মেয়ে তো বড় হয়ে গেল, মেয়ের বিয়ে থাওয়ার চিন্তা করো? না বাবু, আমি মেয়ের বিয়ে থাওয়া নিয়ে চিন্তা করি না। মেয়ের সন্তান হয়েছে তো কি হয়েছে, পড়াশোনা করুক, বড় হোক, ওকে তো বার্তা দিতে হবে। বাহ, তোমার চিন্তাধারা দেখে আমি খুব খুশি। তা মেয়েকে তো মিশনারি স্কুলে পড়াচ্ছ, খরচা সাপেক্ষ চালাতে পারো? সে চলে যায়। বাহ বাবা বাহ, তা আমার প্রস্তাবটা একদিন স্বীকার করলেই তো পারো। আমার তো এখন রিটায়ার্ড লাইফ, তার উপরে তোমার বৌদিও আমার কাছে থাকে না। কতগুলো দিন হয়ে গেল, গা হাত পা কি ব্যথা, একটু টিপে দেওয়ার লোক নেই। লতা চুপ করে থাকে, কারণও জানে গা টিপে দেওয়ার নামে ঠিক কি টিপতে চাইছেন উনি। লতা এড়িয়ে যায়, কাজকর্ম করে। হঠাৎ করে ওর মনে পড়ে মেয়ের স্কুলের সেই টাকা চাওয়ার কথা। বাবু, আমার মাইনেটা কদিন আগে দেবেন? কদিন আগে বলতে তো এখনো প্রায় দিন 15 বাকি। এই তো সবে কদিন আগেই মাইনে হলো। আসলে বাবু টাকার খুব দরকার। মেয়েটা 100টা টাকা চেয়েছে, বলেছে ওর স্কুলের বন্ধুদের খাওয়াবে। বাহ, সে তো ভালো কথা, কিন্তু বাবু টাকা পাবো কোথায়? যদি আপনি মাইনেটা একটু আগে আগে দেন। 100 টাকা? ঠিক আছে, ড্রয়ারে মানি ব্যাগ আছে, ওখান থেকে নিয়ে নিও। না না বাবু, আপনি দেন। আরে বাবা, তোমারই তো বাড়ি। কথাটা কানে বাজে লতার। বলে, হ্যাঁ আপনি আপনি দেন, আমি দাঁড়িয়ে রয়েছি। ড্রয়ার খুলে মানিব্যাগ বার করে 100 টাকার নোট লতার হাতে দেবার সময় ঠিক এমনভাবে মিত্রবাবু ওর দিকে চোখের নজর দেন, ওর সরে যাওয়া বুকের আঁচলটাও যেন কেঁপে উঠবে। ছেঁড়া ব্লাউজের ফাঁক থেকে বাদিকের স্তনটা একটু একটু দেখা যাচ্ছে। লতা ভীষণ অসহ্যকর একটা পরিবেশের মধ্যে দিয়ে যায়, অথচ মেয়ের মুখের দিকে চেয়ে চুপ করে টাকাটা নিয়ে নেয় হাতে। আর সেই মুহূর্তে মিত্রবাবু খপ করে ওর হাতটা ধরে ফেলেন, বলেন, 700 টাকা থেকে কিন্তু 100 টাকা বাদ। আচ্ছা ঠিক আছে, সে না হয় কম দেবেন, কিন্তু এরকম হুটহাট টাকা চাইতে গেলে তো আমাকেও কিছু দিতে হয়। হ্যাঁ, আমি আমি পারবো না বাবু, আমি পারবো না। তোমাকে তো রানী করে রাখবো বলেছি। তুমি এত সুন্দরী একটা মেয়ে, কত কম বয়স, তার উপরে এই বয়সে একটা বেকার ছেলেকে বিয়ে করে আমার স্বামী যা ইনকাম করে তাতে আমার হয়ে যায়। লতা, কি করে যে বলো! পালকের মতো নরম তোমার এই দেহটা, তোমাকে আমি রানী করে রাখবো, প্রয়োজনে তোমাকে আমি আবার বিয়ে দেব। তোমার মেয়েকে ভুলে যাও, একটা অসভ্য বাচাল তৈরি হচ্ছে, রাস্তাঘাটে তোমাদেরকে কিভাবে অপমান করে। কিছুদিন আগেরই ঘটনা, কমলিকা মা বাবার সাথে বাজারে গিয়েছিল। সেইখানে মিত্রবাবু একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। মেয়ের পছন্দ করা একজোড়া জুতো কিনে দিতে পারেনি বলে কমলিকা বিশ্রীভাবে ভরা বাজারের মধ্যে বাবাকে এবং মাকে গালাগালি দিয়েছিল, বলেছিল সার্ভেন্ট। সেই কথার মানেটা বুঝে ওঠা হয়নি ওদের। বাড়ি এসে মিত্রবাবুর মুখে লতা প্রথম যখন শব্দের মানেটা শোনে, তখন আকাশ থেকে পড়ে। তবুও পেটের সন্তান মনে করে লতা ক্ষমা করে দেয়। এই সময় লতার হাত ধরে টানাটানি করছে মিত্রবাবু, আর লতা নিজের আঁচল বাঁচাতে ব্যস্ত। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ঘরের কাজ কোনো রকম করেই ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। হে কি, তুমি কখন এলে? অনেকক্ষণ। আজকে মিত্রবাবুর কাছ থেকে ফিরতে এত দেরি হলো? হ্যাঁ, 100 টাকা চেয়ে নিয়ে এলাম। মেয়েটা চেয়েছে। কি জন্য বলো তো? ওর বন্ধুদের নাকি খাওয়াবে। দিন দিন মেয়েটার উচ্চ আশা বেড়েই চলেছে। ও কি বোঝে না যে ওর জন্য আমরা কতটা করি? ছাড়ো না, ছেলে মানুষ, বড় হলে ঠিক। না না লতা, বড় হলে ও বুঝবে না। ও এখনই। শোনো, আমার সঙ্গে একটু যেতে পারবে এক জায়গায়? কোথায়? এই ভর দুপুরে কিছু খাওনি? খেলে হবে না, যেটা ভেবেছি গত রাতে ওটাই করতে হবে, না হলে মেয়েটার ভবিষ্যৎ করতে পারবো না। চলো, একটু ঠান্ডা জল দাও তো। রোগা হয়ে যাওয়া দেহেতে এতটুকু বল নেই।
লতারও পেটে ভাত পড়ে না, তবুও ওর দেহটা যেন বাঁধ মানে না। স্বামীর বুকের পাঁজর দেখা যাচ্ছে, পরনের গেঞ্জিটা ছেঁড়া, লুঙ্গিটা গুটিয়ে শুটিয়ে কায়দা করে পরা প্যান্টের মতো। বলে, এইরকম পোশাক পরেই যাবা? হ্যাঁ, গরিবের আবার। চলো, আমার গামছাটা দাও দেখি। তুমি ভ্যানে বসো, আমি চালাচ্ছি। এই ঠাটা পোড়া রোদে কতদিন বলেছি ফুটপাত থেকে একটা ছাতা হাসালে। ভ্যানে করে দুইজন গিয়ে পৌঁছায় সেই বাবুর বাড়ি, যিনি কদিন আগেই যাতায়াত করেছিল কমলের রিকশাতে। ভ্যান রিকশা থেকে নেমে কমল বলে, একটু হাঁক মেরে দেখি। ভর দুপুরবেলা এলে খারাপ ভাববে না? আরে কিচ্ছু খারাপ ভাববে না, চলো। ও বাবু, বাবু, ও বাবু, কে রে? আরে কমল, কি ব্যাপার? বাবু, ওই সেই দিনের কি একটা কথা। ও, পলিসি করবে? এসো এসো, ভেতরে এসো। শাগনিক, ওনাদেরকে ভেতরে আসতে বল। ছেলেটা বেশ ভালো, ভদ্রসভ্য। হ্যাঁ, ভ্যান চালক বলে এতটুকু অহংকার দেখালো না কিন্তু শাগনিক। মানুষ দুটোকে ঘরের ভেতর ঢুকাতে বলল, ঢুকালো। বারান্দার ফ্যান চালিয়ে দিল, সোফা সেটে বসতে বলল, আর ঘর থেকে কাকে যেন একটা বলে ঠান্ডা পানীয় এনে দিল। আমার ছেলে শাগনিক, আবার স্ত্রী মারা গেছে বছর দুয়েক হলো, বাপ বেটার সংসার, আর একটা কাজের লোক রয়েছে। আরে খাও খাও, শরবতটা খাও। একদম পাতলা কাঁচের গ্লাসগুলো হাতে নিলে ওজনে ভারী বোঝাই যায় না। একেবারে ঠুনকো কাঁচের গ্লাস, তার মধ্যে টকটকে তরল একটা পানীয়, বেশ হলুদ রঙের। এক ঢোক খেয়েই চিৎকার করে ওঠে কমল, আরে এ তো আমের স্বাদ। চেঁচাচ্ছ কেন? চেঁচানোটা যে বেমানান সেটা স্ত্রী বুঝিয়ে দেয়। বলো কি ব্যাপার? শাগনিকও পাশে বসে রয়েছে। কমল নিজের উৎসাহ সামলাতে না পেরে বলে, হ্যাঁ, আপনার বেটা বেশ ভালো। হ্যাঁ, মিশনারি স্কুলে পড়াশোনা করতো, এই তো কলেজ পাশ করেছে, ইঞ্জিনিয়ার হওয়ার শখ। চোখাচোখি করে কমল আর লতা। ওদের মেয়েও তো মিশনারি স্কুলে পড়ে। কোথায়, কোনো সজ্জন ব্যক্তি বাড়িতে এলে এরকম ব্যবহার তো কখনো করে না। উল্টে ভিখারি ভিক্ষা চাইতে এলে তাকেও দূর দূর করে তাড়িয়ে দেয় কমলিকা। এই মেয়ে আর এই ছেলে দুইজনেই তো একই রক্ত মাংসে গড়া মানুষ, অথচ কি এমন ভুল হলো যে কমলিকা অত অহংকারী হলো আর শাগনিক একেবারেই মাটির মানুষ? আপনারা বসে কথা বলুন, আমি আসছি। শাগনিক একটা বাইক নিয়ে বেরিয়ে গেল। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলেটিকে এখন সুপাত্রে দান করতে পারলেই বাঁচি, বুঝলে কমল। ছেলে আমার সাচ্ছা, চাকরি বাকরি পেয়ে আমাকে শুদ্ধ নিয়ে যাবে বলেছে। আর ওর চাকরি তো এখানে হবে না, হবে বিদেশে। খুব ভালো তো পড়াশোনায়। ছোটবেলা থেকে আমার ছেলেটা ভীষণ মিশুকে। 5টা টাকা ইনকাম করতে আমার যে কত কষ্ট হয় ছেলে খুব ভালো করে বোঝে। হাঁ করে থাকে কমল আর লতা। এরপরে কমল বলে, আপনি বলছিলেন একটা পলিসি, বছরে 25,000 টাকা নাকি? ও আচ্ছা আচ্ছা, 25,000 টাকা পারবে তো? পারবো, পারবো বাবু, মেয়ের জন্য সব পারবো। তোমার মেয়ে কিসে পড়ে? মিশনারি স্কুলে পড়ে, মাধ্যমিক। বাহ বাবা বাহ, ভালো তো। তাহলে মেয়ে তো নিশ্চয়ই খুব ভালো, তোমাদের মতোই। কমল আর কিছু বলতে পারে না। মেয়ে যে ওদের মতো নয় এই কথাটা বলতেও বুকে বাঁধছে মা বাবার। সবটা বুঝে আসে ওরা, আর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যায়। ওইদিকে অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গিয়েছে কমলিকা। বাড়িতে ভাত নেই বলে চিৎকার চেঁচামেচি করছে। ঘরে ঢুকেই লতা দেখতে পায় ভাতের হাঁড়ি দুয়ারে পড়ে রয়েছে। ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করছে অসভ্যের মতো, আমার খিদে পেয়েছে জানো না, আমি স্কুল থেকে আসবো। কি এমন কাজ করো তোমরা দুইজনে সারাদিন ধরে বলো তো? সামান্য একটু রান্না করে রাখতে পারো না? আমার পরীক্ষা চলছে, ভালো লাগছে না, কত পড়তে হবে, টিউশনি মাস্টারের কাছে যেতে হবে। আর হ্যাঁ বাবা, 1,500 টাকা পায় মাস্টার, তুমি মাইনে দাওনি, 3 মাস হয়ে গেল। এত বড় কথা আজকে শুনতে হলো ভরা স্কুলের মধ্যে। হ্যাঁ, আমার প্রেস্টিজটা থাকলো বাবা, বলো তো কি এমন কাজ করো যে সামান্য দুটো পয়সা ইনকাম করতে পারো না?
মেয়েকে কিছু বলতে পারে না ওরা। লতা চুপচাপ রান্নাঘরে গিয়ে ভাত দুটো বসিয়ে দেয়। এইটুকু শুধু বলে, শোন, তোর জন্যে আমরা যা করছি, হ্যাঁ হ্যাঁ করে আমার করে দিয়েছ কমলিকা। লতা শুধু এইটুকু বললেন। হঠাৎ করে রাত্রেবেলা কমলিকা জানায়, আমি দাদুর বাড়ি যাব। এই তো ঘুরে এলি। না, বাবা আমাকে পৌঁছে দিয়ে এসো। তোমাদের এখানে থাকতে আমার ভাল লাগে না। আমি ওইখান থেকেই স্কুল যাতায়াত করব। তাছাড়া দিদা আমার জন্য অনেক ভালো ভালো খাবার তৈরি করে। তাই তো, মামার বাড়িতে গিয়ে খুব আদর পাস না। চল তোকে পৌঁছে দিয়ে আসি। বাবা, পরের বার যখন যাব আমাকে দাদুর বাড়িতে গাড়ি করে পাঠাবা। আমার বন্ধু বান্ধবীরা সব গাড়ি করে যাতায়াত করে। ওরে মা, তোর বন্ধু বান্ধবীরা তো সব এমএলএ এমপির ছেলে মেয়ে। তোর বাবা কি আর কি কাজ করো বলো তো সারাদিন ধরে? হ্যাঁ, সারাদিন তো ভ্যান চালাও, টাকা ইনকাম করতে পারো না? টাকা এক চান্সে কমল রাজি হয়ে যায়। লতা বুঝতে পারে কারণটা কি। মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে এসে ওরা পেপার পত্রগুলো নিয়ে বসে। ক লিখতে কলম ভাঙা। কমলের অবস্থা সত্যিই করুণ। সবকিছু ফিল আপ করে দিয়েছেন ওই লোকটি, শুধু বলেছেন টাকাটার জোগাড় করতে পারবে তো? বছরে 25,000, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ পারবো বাবু। স্ত্রীর দিকে তাকায় কমল। লতা ওর চোখের চাউনি বোঝে। মেয়েটাকে আজকে বাড়িতে রাখা হয়নি, এই সুযোগটা তো কাজে লাগানো খুব দরকার। লতা জড়িয়ে ধরে কমলকে। ওর শীর্ণ বুকের মাঝে টপ টপ করে জলের ফোঁটা দুর্গন্ধ গেঞ্জিটাকে ভিজিয়ে দিচ্ছে। কমল বলে, মেয়েটার জন্য এটুকু তো করতেই হবে লতা। আমরা না মা বাবা হয়েছি? আমাদের তো সারা জীবনই আমাদের মেয়েকে ভালো রাখার জন্যে কর্তব্য করে যেতেই হবে না? ওই কি যেন একটা কথা বলে না সবাই, স্যাক্রিফাইস, ওইটা। আমি পারবো না, আমি পারবো না। করতেই হবে লতা, করতেই হবে। মিত্রবাবুর বাড়িতে যাও, গিয়ে ওনার পায়ে ধরে 25,000 টাকা ভিক্ষা চাও। এই মুহূর্তে আমি টাকা কোথা থেকে জোগাড় করব? এবার ওই মিত্রবাবুর টাকাটা নিয়ে এসে, কিন্তু মিত্রবাবু কি আমাকে এমনি এমনি টাকা দেবে? আমি তো জানি তো, মেয়ে আমাদের কথায় কথায় বলে না সৎ পথে থেকে কিছু নাকি করা যায় না। তাহলে অসৎ পথেই না হয় ওর জন্যে তুমি পারবে? তোমার বউকে অন্য লোকের সাথে? পারবো না লতা, আমি পারবো না বলে কমল জড়িয়ে ধরে লতাকে বুকের মাঝে। দুইজনে অঝরে কেঁদে চলেছে। আর ওদের কান্নার প্রকৃততম সাক্ষী রইল বোধহয় প্রকৃতি। সেও কাঁদছে বৃষ্টির ফোঁটার দ্বারা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যেই গা ভিজে করে মিত্রবাবুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় লতা। ওরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে জীবনের। মেয়েকে পরিপূর্ণ করে দিয়ে যাওয়ার জন্য নিজেরা শেষ হতেও রাজি। তবুও সন্তানের থেকে কর্তব্য করে যেতেই হবে, জন্ম যখন দিয়েছে। তো রাতে আবার কে এলো? যাই। আরে লতা সুন্দরী, এত রাতে? পায়ে লুটিয়ে পড়ে লতা। মিত্রবাবুর গাটা ভিজে যায়। আরে কি করছো, কি করছো? আমার 25,000 টাকার দরকার বাবু, এক্ষুনি, কালকেই জমা দিতে হবে। 25,000 টাকা? এত টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? হ্যাঁ আপনি পারবেন, আপনি পারবেন। আপনি আমায় বলেছিলেন আমাকে রাজরানী করে রাখবেন। হ্যাঁ, আমি সব কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে এসেছি। আপনি আপনি আমায় টাকাটা দিন। চোখ দুটো জল জল করে ওঠে মিত্রবাবুর। হাত দুটো নিষ্পিস করছে ওনার লতাকে শক্ত করে চিপে দেওয়ার জন্যে। আরে পা ধরতে হবে না, ওঠো ওঠো। আমি তো এমনিই তোমাকে রানী করে রাখবো বলেছি। টাকাটা কখন লাগবে? এখন না কালকে? যদি এখন দেন তো এখন, না হলে? আরে এখন তো বৃষ্টি হচ্ছে, টাকাটা তো ভিজে যাবে, কালকে বরং নিও। সঙ্গে সঙ্গে লতার মাথায় খেলে যায়, কালকে তো হবে না, কারণ কালকে টাকাটা জমা দিতে হবে ওই ভদ্রলোকের কাছে। আপনি এখনই আমায় দিন, প্রয়োজনে তুমি আমায় কি দেবে? এত বছরের ভালোবাসা
এত বছরের বিশ্বাস, স্বামীর প্রতি কর্তব্য, সব কিছু ভুলে গিয়ে লতা জড়িয়ে ধরে শেষ পর্যন্ত মিত্রবাবুকে। বছর 60-এর মিত্রবাবু একটা কচি মেয়েকে ধরে রীতিমতো লাফাচ্ছেন। লতা নিজের ঠোঁটে কোনো পুরুষকে স্থান দিতে দেয়নি স্বামী ছাড়া। আজ দিল মেয়ের জন্য। আজ এইটুকুই, আপনি টাকাটা দিন, আমি পরশু দিন আসবো। পরশু কেন? কালকেই চাই। না না, পরশু। ঠিক আছে, এতদিন যখন ওয়েট করিয়েছ, একটু দাঁড়াও। আলমারি খুলে 25,000 টাকা বার করে দিলেন মিত্রবাবু। বললেন, আরো লাগবে? না, তবে আমি কিন্তু আপনার রাজরানী। আরে বাবা হ্যাঁ, পথের কাটা তো হবে কমল, তাকে সরিয়ে ফেলতে আমার 2 দিনও সময় লাগবে না। ঠিক যেরকম বলেছ সেই রকমই হবে। পরশুদিন কমল যখন ভ্যান নিয়ে বেরোবে, তখন 4 চাকা একটা লরি ওকে পিষে দিয়ে যাবে, এই তো? লতার বুকটা ফেটে যাচ্ছে। পলিসির নিয়ম অনুযায়ী যদি একটা জিনিস জমা দেওয়া হয় একবার, তাহলে মেয়ের পড়াশোনার জন্য সবটাই ওই কোম্পানি দায়িত্ব নেবে। আর জমা দিতে হবে না প্রিমিয়াম। যদি জমা দেওয়ার একদিনের মধ্যেও সেই ব্যক্তি বা বাবা মৃত হয়, তার মরার পরেও কিছু একটা টাকা লতা পাবে। তবে লতা সেই টাকা গ্রহণ করবে না। বিশেষ করে অ্যাক্সিডেন্টলি মরণ যেগুলো। কমলকে ঠিক অ্যাক্সিডেন্ট করেই তো মরতে হবে। তাহলে 25,000 টাকার বেনিফিট হিসাবে লতাও একটা অঙ্ক পাবে। সেই অঙ্কটা আবার মেয়ের নামে ফিক্সড হবে। আর মেয়ে তো 18 বছরের পরে নির্দিষ্ট একটা টাকা পাবে। নিয়মটা বুঝতে খুব কষ্ট হলেও সমীকরণটা করতে এতটুকু অসুবিধে হলো না লতার আর কমলের। কিছুক্ষণ আগেই কমল এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে। শোনো লতা, সারা জীবন দিয়েও এত টাকা রোজগার করতে পারবো কিনা সন্দেহ। লোকে এখন আর ভ্যানে চলে না। তার উপরে মাস গেলে 3,000 টাকা থোক মাসোহারা আমি পাই মুদি দোকান থেকে। তাতে কি আর সংসার চলে? মেয়ে বড় হচ্ছে, মডেল হবে, ওর প্রচুর টাকার দরকার। একটা প্রিমিয়াম জমা দিলেই নাকি বাদবাকিগুলো কোম্পানি টানে। তুমিও আমি মরে গেলে আমি অ্যাক্সিডেন্টলি মরবো, না হলে আবার পাবে না। স্বাভাবিক মৃত্যুতে এরা টাকা দেয় না। আমি তোমার জীবন নিয়ে টাকা নিতে পারবো না গো। বেঁচে থেকেই বা কি হবে লতা? কি হবে? কি করতে পারলাম? এত বড় হলো মেয়েটা, এখনো পর্যন্ত ওর নামে কিচ্ছু গোছাতে পারিনি। তার উপরে তুমি, সারা জীবন তোমাকে আলু সিদ্ধ ভাত খাইয়েই ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম কি এই জন্য? বলে আবার একচোট কান্না করে কমল আর লতা। হ্যাঁ, মেয়েটা কিছুই জানতে পারল না। সে দোষ দিয়েই গেল তার বাবা মাকে। অনেক রাতে লতা পথ দিয়ে অতগুলো টাকা নিয়ে বাড়ি ফেরে। পথে অসংখ্য শিয়াল আর কুকুর রয়েছে, তবে এরা মানুষের পোশাকধারী। এমনি জন্তুগুলোও বোধহয় লতাকে চিনে ওর পা শুকে চলে যেত। কিন্তু মদ্য মাতালগুলো লতাকে রীতিমতো তাড়া করেছে। টাকার নেশায় নয়, ওর শরীরের নেশায়। কমল দাঁড়িয়েছিল মিত্রবাবুর বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরেই ভ্যান নিয়ে। জানে এত রাতে লতাকে একা পেলে কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খাবে এরা। একেই লতার শরীরের ওপরে অনেকেরই একটা মোহমায়া জড়িয়ে রয়েছে। কি হলো? হাঁপাচ্ছ কেন? তাড়াতাড়ি চলো, ছেলেগুলো পিছু করেছে। তাড়াতাড়ি কমল ওকে ভ্যানে চড়িয়ে নিয়ে নিজের বাড়ির সামনে নিয়ে আসে। টাকা এনেছো? এনেছি। আমার তো ইচ্ছে করছে না গো, চোখের সামনে বিধবা হব। আমি শাঁখা সিঁদুর আর কিছুক্ষণের জন্য পড়ে আছি, তুমি ভাবতে পারছো? বলে লতা জড়িয়ে ধরে কমলকে। কমল বলে, শেষবারের মতো, আজকে শেষবারের মতো তোমায় একটু ভালোবাসবো। পরের দিন খবর যায় সেই ব্যক্তির কাছে। ওরা 25,000 টাকা জোগাড় করে ফেলেছে। সাগনিক বলল, এত সকাল সকাল এলেন? এখনো তো অফিস খোলেনি। বাবা, তোমাকে বিশ্বাস করে দিয়ে গেলাম, আমার যে অনেক কাজ। ঠিক আছে, তাহলে আপনারা একটা চিঠি লিখে যান। লিখতে তো পারি না। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। বলুন কি লিখতে হবে? যা বলবো তুমি লিখতে পারবে? আরে হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। কমল এবং লতা বলতে শুরু করে, এই চিঠি আমি লিখছি আমার মেয়ের জন্য, তোমার বাবার জন্য না।
উনি বিশ্বস্ত, উনি আমায় কাগজপত্র দিয়েছে, আমার টিপসই নিয়েছে, এই টাকা উনি নেবে, উনি আজকেই জমা দেবে। আচ্ছা বাবা, পলিসিটা শুরু হয়ে গেলে জমা দিয়ে দিলে আমি যদি অ্যাক্সিডেন্টলি মরে যাই, এসব কথা কেন বলছেন কাকা? মরবেন কেন? আপনি ইয়ং মানুষ, কাকিমাও ইয়ং, তাছাড়া কেন আপনাদের অ্যাক্সিডেন্ট হবে? বলা যায়, রাস্তাঘাটে এত গাড়ি যাতায়াত করে, কত লোকে লরির তলায় পিষে মরে যাচ্ছে, আমি তো কোথাকার ঝাড়। তুমি লেখো যে মারে, মা মানে আমার আমার মেয়ে কমলিকা, তোর জন্যে সৎ পথে না অসৎ পথেই কিছু রেখে গেলাম রে মা। বড় হয়ে পারলে তোর বাবাটাকে ক্ষমা করে দিস, আর তোর মাটাকে ক্ষমা করিস। তোর মুখের দিকে চেয়ে আজ আমাদের এই পথ নিতে হলো। এসব কথা কেন বলছেন? কি করেছে সে? ওসব কিছু না বাবা। সাগ্নিক বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, বলে বাবা আসুক, কতক্ষণ আপনারা এখানে চুপ করে বসুন। বসিয়ে রেখে দেয় সাগ্নিক ওদেরকে। এ কি এত সকাল সকাল? আপনি হাঁটতে গেছিলেন? হ্যাঁ। কি ব্যাপার বাবা? ওনারা টাকাটা নিয়ে এসেছেন, আজকেই জমা দিতে বলছেন, আর জিজ্ঞেস করছেন একটা পলিসি জমা দিলে অ্যাক্সিডেন্ট হলে। আমি তো বলেছি আপনার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় আপনার স্ত্রী 7 দিনের মাথায় একটা বেনিফিট পাবে, আর আপনার মেয়ে 18 বছরের পর, এই 18, 19, 20, 21 এই 4 বছর একটা টাকা পাবে। আশা করি ওর এডুকেশনে ও ও মডেল হতে চায়, তাতে মডেল? বাহ, ভালো তো। হ্যাঁ হ্যাঁ, যা পাবে তাতে নিশ্চয়ই হয়ে যাবে। বাবা, ওনার অ্যাক্সিডেন্টের কথা, দেখ বাবু, ওই অ্যাক্সিডেন্টের কথা সবাই জিজ্ঞেস করে, আর এটা আমি যেহেতু এটা করছি তাই আমার বলে রাখাটা কর্তব্য, তাই না কমল বাবু? হাত জোর করে নমস্কার করে কমল। কমলকে এবং লতাকে সঙ্গে নিয়ে উনি অফিসে যান এবং টাকাটা জমা করে দেন। বাহ, 35,000 টাকা মেয়ের নামে করছেন? আগে করলে পারতেন, মেয়ের তো 16 বছর বয়স হয়েই গেল। টাকার অঙ্ক খুব একটা বেশি পাবেন না, ওই সামান্য। আর যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তাহলে। অ্যাক্সিডেন্ট কথাটা মাথার মধ্যে কমলের দারুণভাবে নাড়াচাড়া করছে। যাও, তুমি বাড়ি যাও, সন্ধে হয়ে গেল। আজকের দিনটা অন্তত। না লতা, আজকে একটু বাইরে কাটাবো, একটু পৃথিবীটাকে দেখবো, কালকেই তো আমি মরবো। তাই কমল রাত্রে বাড়ি ফেরে না। লতা রয়েছে মিত্রবাবুর বাড়িতে। স্ত্রীর শরীরটা একটা বৃদ্ধ মানুষ কুড়ে কুড়ে খাবে, ওই যন্ত্রণা কমল সহ্য করতে পারবে না। মনে মনে ভাবে, অ্যাক্সিডেন্টের আগেই তো আমার আত্মার মৃত্যু হয়ে গেছে, আর বেঁচে থেকে কি হবে। সেই দিন রাতে মিত্রবাবুর বাড়ি থেকে ফেরার সময় মিত্রবাবু লতাকে বললেন, কাপড়টা ঠিকমতো গুটিয়ে নাও, আর আমি পাঁচুকে বলে রেখেছি। পাঁচুকে? আমার ট্রাক ড্রাইভার। সকালে কমল যখন বেরোবে ভ্যান নিয়ে, একদম মোড়ের মাথাতেই ওকে পিষে। হাত দুটো দিয়ে কানটা চেপে ধরে লতা। মিত্রবাবুর সঙ্গে এক বিছানায় থাকতে গিয়ে ওনার হাতের প্রেসারে একটা শাখা বেড়ে গিয়েছে। মাথার সিঁদুর তো কখনই লেপ্টে গিয়েছে। স্বেচ্ছায় না অনিচ্ছায় কিভাবে যে মিত্রবাবুকে সে গ্রহণ করলো একমাত্র সেই জানে। পরের দিন ভোরবেলা, এই তো প্রায় 5:30 নাগাদ, কমল ভ্যান নিয়ে বেরোয়। আজকে মেয়েটা বাড়িতে আসবে, তাই ওর জন্য একটু ভালো মন্দ বাজার করে সকাল সকাল রান্না করে রাখবে লতা, কারণ বাবার মৃত্যুর পরে মেয়ে তো কিছু খেতে পারবে না। যদিও সে এখনো 18 বছরের হয়নি, তবুও অবশ্য এই মেয়ে ভবিষ্য করবে কিনা কে জানে। আজকে একটু মাংস এনেছি লতা, ওকে একটু ভালো করে। তুমি মানুষ না অন্য কিছু? আমার হাওড়া শিয়ালদা অবস্থা হচ্ছে, কখন কি হয়। মনে হচ্ছে মিত্রবাবু আমাকে ছেড়ে দিয়েছে। ভোরবেলা যখন বেরোই তখন দেখি রাস্তা পুরো পরিষ্কার, ট্রাক ফ্রাক কিচ্ছু নেই। দুটো রসিয়ে রান্না করো, একটু খেয়ে বেরোই। মিত্রবাবু ছেড়ে দিয়েছে মানে? ওনার তো অঢেল টাকা, ও মনে হয় দান হিসাবে। লতা জানে, দান না ছাতা, এই দুনিয়াতে 1 টাকাও কেউ এমনি এমনি দেয় না। লতা চোখের জল নিয়ে রান্না করে, এবং সেই রান্না করা মাংস ভাত শেষবারের মতো খেয়ে কমল লতাকে বিদায় দিয়ে বেরোয়। লতার হৃদস্পন্দন বাড়ছে, কখন খবরটা আসে। এদিকে মিত্রবাবুর বাড়িতে ওর ডাক পড়েছে, সেইখানেও যেতে হবে। মিত্রবাবু আবার তৈরি ওকে আর একবার ভক্ষণের জন্য। বললেন, এবার কিন্তু আর প্রোটেকশন নিয়ে নয়, অ্যাক্সিডেন্টলি কিছু হলে সেই দায়িত্ব কিন্তু তোমার।
আমি বলছি, এখানে আমার সাথে থাকো, ওদিকে তোমার বরটাকে লরিতে এসে পিষবে, সহ্য করতে পারবে কি? ও আগে মরুক, তারপর তো তোমার বিয়ে করব, রাজরানী করব। আর তোমার মেয়েটা কোথায় থাকবে? মিতদা, মিতদা, লতা বৌদি আছে? লতা কাপড়টা গুটিয়ে নিয়ে ধচমচিয়ে বিছানায় উঠে বসে এবং ওরম অর্ধ উলঙ্গ অবস্থাতেই ব্যালকনিতে চলে আসে। পাড়ার ছেলে মতি লতাকে দেখে অবাক। ছি বৌদি, ছি, রাস্তাতে কমলদা মরে পড়ে রয়েছে, আর তুমি এখানে? ছি! কমল মারা গেছে। একটা ট্রাক ওকে পিষে দিয়ে গেছে। বডি কাচিয়ে তুলতে হবে। কমলিকার কাছে খবর পৌঁছে গেছে। দাদু, দিদা, মামা সবাই এসেছে, কেবল আসেনি একমাত্র লতা। সে তখনও রয়েছে মিত্রবাবুর বাড়িতে। অর্ধ উলঙ্গ শাড়ি, সিঁদুর ল্যাপটানো, বা হাতের শাখা বেড়ে গিয়েছে, ডান হাতেরটা সে নিজেই খুলে ফেলেছে। স্বপ্ন পূরণ হলে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আজকে স্বপ্ন পূরণের দিন। আজ আমাদের রিয়ালিটি শোতে হাজির হচ্ছে প্রখ্যাত মডেল, বর্তমান জেনারেশনের 1 নম্বর উত্তরাধিকারী কেকা। সবাই ক্লাপিং করো কেকার জন্যে। সুন্দর পোশাক পরে একটি মেয়ে স্টেজে এসে হাজির হয়েছে। হ্যাঁ, শরীরে তার মায়ের গড়ন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। গায়ের রং টকটকে ফর্সা, শরীরে অত্যাধিক যত্নের দরুন ফুলে ফেপে উঠেছে দেহবল্লরী। সে একা নয়, অসংখ্য মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আজকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে। আপাতত এই শহরের 1 নম্বর মডেল উত্তরাধিকারী সূত্রে পেয়ে গিয়েছে কেকা। হ্যাঁ, তার জন্মগত সূত্রে পাওয়া নয়, তার পরিশ্রমের ফল এবং তার দৈহিক সৌন্দর্য আর শিক্ষাগত যোগ্যতায়। বিচারকের সিংহাসনে বসে রয়েছেন 3 জন ব্যক্তি। একজন পেশায় উচ্চপদস্থ অফিসার এই মডেলদের র্যাঙ্কের, আর একজন রয়েছেন যিনি শিক্ষাগত যোগ্যতা থেকে এই শহরে সব থেকে বেশি স্বনামধন্য, আর একজন রয়েছে প্রডিউসার, যিনি তার পরবর্তী ফিল্ম কাজের জন্য এইখান থেকে নায়িকা চুজ করবেন। মোটামুটি যে জিতবে সে নগদ 3 কোটি টাকা পাবে। তার সঙ্গে সঙ্গে সই করবে সেই পেপারে, যেখানে লিগালি লেখা থাকবে আগামী 5 বছর বা 3 বছরের জন্যে আমার ফিল্মের নায়িকা হিসাবে তুমি নির্বাচিত হলে অন্য কোনো প্রডিউসারের সঙ্গে তুমি কাজ করতে পারবে না। আর এই কোম্পানির বিভিন্ন পত্রপত্রিকায় ক্রিম থেকে শুরু করে টুথপেস্ট, এমনকি শেভিং ক্রিম, সব কিছুতেই তোমার ফটো থাকবে। অনেকের মাঝখানে সকলকেই প্রশ্ন করা হচ্ছে। কেকাকে প্রশ্ন করলেন বিচারক মহাশয় মিস্টার এস চৌধুরী। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম কেকা? না, প্রত্যেকেরই একটা পুরো নাম আছে। যেমন আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে মধুরিমা, শর্টে মধু। তার পাশে রয়েছে অনুসুয়া, অনু, প্রিয়ঙ্গদা, প্রিয়ম। আপনি? দেখুন স্যার। আচ্ছা, আপনার সঙ্গে আপনার বাবা মা আসেনি? না, আমি একাই এসেছি। কাদেরকে এনেছেন এই শোতে? হ্যাঁ, এ নাকি শহরের মডেল উত্তরাধিকার সূত্রে? এর থেকে অনেক বেটার মডেল আছে, একে নিয়ে যান। যেখানে গার্জিয়ানের মূল্য নেই, সেখানে মানে সামান্য মা বাবাকে সব থেকে বেশি, যাদেরকে আমাদের প্রয়োজন ভালোবাসার, গুরুত্ব দেওয়ার কর্তব্য, সেই মা বাবাকে যে আনেনি তাকে। না না স্যার, আমার মা বাবা, আমার মা এসেছে। কোথায় সে? সিংহাসনের একদম কোনায় ছোট্ট একটা সিট ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন সাদা শাড়ি পরা এক ভদ্র মহিলা। দেহে লাবণ্য নেই, শুকিয়ে ঝরে গিয়েছে। উনি আমার মা। আপনার মা রয়েছে দাঁড়িয়ে, আপনি বলছেন মা আসেনি? সরি স্যার। এই জন্য আপনাকে রিজেক্ট করতে পারি, আপনি জানেন। আই এম সো সরি স্যার। এবার ফুল নামটা বলুন। কমলিকা দাস। কমলিকা দাস। আপনার এই মডেল হওয়ার পেছনে হাত কার? কারণ না, আমার নিজের। আমার ট্যালেন্ট, আমার পড়াশোনা, আমার শিক্ষাগত যোগ্যতা, সব কিছুতে আমি। বাহ 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 বাহ! বাবা মার ভূমিকাটা ভুলে গেলেন? বাবা মা? বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কি করেছে আমার জন্যে? আমার মা নষ্টা মেয়ে ছেলে, নিজের চরিত্রে কলঙ্ক লাগিয়ে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলো, আর মা কি না। চট! আমার যদি ক্ষমতা থাকতো না,
উঠে গিয়ে পায়ের চটি খুলে তোমার গালটা লাল করে দিতাম। সরি স্যার, আপনি বিচারকের সিংহাসনে বসে আছেন বলে আমাকে এইভাবে অপমান করতে পারেন না। তুমি জানো তোমার মা বাবার তোমার পেছনে কতটা কম্প্রোমাইজ রয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, তোমার 18 বছর বয়সের পরে পড়াশোনা কি করে চালালে তুমি? নগদ কতগুলো টাকা পেয়ে তুমি কি করে মডেলিং এর লাইনে গেলে? তোমার একটা দিনও ইচ্ছা হয়নি ব্যাপারটা জানার? হ্যাঁ, হঠাৎ করে লাইনের শেষ থেকে বিধবা মানুষটি ছুটে আসে শাগনিকের কাছে, ওর পায়ে লুটিয়ে বলে, বাবা, বাবা ওকে। কাকিমা, আপনি আমাকে ভুলতে পারেন, আমি আপনাকে ভুলিনি। তুমি? আমি শাগনিক, চিনতে পারছেন? চোখ থেকে টপ টপ করে জল পড়ে লতার। শাগনিক মানুষটির ঘাড় ধরে তাকে স্টেজের ওপর তোলে। সারি সারি লোকজন বসে রয়েছে, বিরাট বড় স্টেজ, প্রচুর লাইট, আর তার মাঝখানে অসংখ্য সুন্দরীদের মধ্যে কমলিকাকেই টার্গেট করেছে শাগনিক। তোমার মা, পায়ে ধরে প্রণাম করো। তোমার মৃত বাবার উদ্দেশ্যে অন্তত একটু হলেও চোখের জলটা ফেলো। যা টাকা উনি তোমার জন্য রেখে গিয়েছিলেন, সেই টাকাটার জন্যই আজকে তুমি এইখানকার মাটিতে দাঁড়িয়ে রয়েছো কমলিকা। তোমার এই কেকা নামের পেছনে কমলিকা দাস নামটা তোমার মা বাবার থেকেই তোমার পাওয়া। এই পৃথিবী দেখা তোমার ভাগ্যে ছিল না। যদি তারা তোমাকে পৃথিবীর আলো না দেখাতো, যদি তোমার মা মনে করতো হ্যাঁ সে তোমাকে লালন পালন করার মতো আর্থিক অবস্থা রাখে না, তাহলে তোমাকে পেটের মধ্যেই মেরে ফেলতে পারতো। কিন্তু সে তোমায় জন্ম দিয়েছে। সে বুঝতে পেরেছে একটা সন্তান দরকার মা বাবা ডাক শোনার জন্য, একটা সন্তান দরকার বুড়ো বয়সে একটু কর্তব্যের জন্য, একটা সন্তান দরকার যে কিনা তার মা বাবাকে বুঝবে, তাদের কম্প্রোমাইজকে বুঝবে, সারা জীবন একটা সন্তানের জন্য মা বাবা ঠিক কতটা করে এইটা বুঝবে। কিন্তু তুমি তো তাদের পায়ের নখের যোগ্য নও। কমলিকা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। শাগনিক বলে চলে, আমি হয়তো পুরো ব্যাপারটা জানতাম না, জানতে পারলাম তোমার বাবার মুখের গোপন জবানবন্দিতে। দেখবে চিঠিটা? আমি যখনই এই বিচারকের সিংহাসনে বসেছি, তোমার নামের লিস্ট দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল। কেকা দাস, টাইটেলটা এমন করে লেখা যেন দাস টাইটেলে তোমার অনেক আপত্তি। কমলিকা নামটা পুরো নেই, কিন্তু তোমার সার্টিফিকেট সবকিছুই আমার কাছে রয়েছে, সবকিছু। তোমার বাবা 25,000 টাকা নিয়েছিলেন মিত্রবাবুর কাছ থেকে তোমার নামে একটা পলিসি করবেন বলে। প্রিমিয়াম জমা দিয়েছিলেন 1 বছরের। ওনার একটা প্রিমিয়ামের পর যদি অ্যাক্সিডেন্টলি ওনার মৃত্যু হয়, তাহলে কোম্পানি তোমার পড়াশোনার দায়িত্ব নেবে। তোমার মাকে তোমার বাবার মৃত্যু বাবদ কিছু টাকা দেবে, কারণ তোমার মাও হারিয়েছে তার জীবনের সব থেকে অমূল্য সম্পদ, তোমার বাবাকে। তুমি কোনোদিন জানতে চেয়েছো কমলিকা, তোমার 18 বছরের পর ব্যাংকের থেকে টাকাগুলো কোথা থেকে আসছে? নিশ্চয়ই আশা করনি। কমলিকার মনে পড়ে, ঠিক 18 বছর বয়সের পরে ওর বাড়ির ঠিকানায় একটা চিঠি এসেছিল, এবং ব্যাংকে গিয়ে ও কতগুলো টাকাও পেয়েছিল। 18, 19, 20, 21 বছর পর্যন্ত টাকাগুলো পায়। তারপরে ভাগ্যদেবী এমন ভর করে যে ওর রূপ, সৌন্দর্য আর শিক্ষাগত যোগ্যতায় ও আজকে এই লাইনে এসেছে। তার মানে বাবার হাত, তোমার বাবার লেখা সেই চিঠি যেখানে স্পষ্ট লেখা, সৎ পথে না হোক অসৎ পথে। অসৎ পথে গেছে কার জন্য কমলিকা? নিজের স্বার্থ সিদ্ধির জন্যে নাকি তোমার জন্যে? তুমি হয়তো প্রলুব্ধ করেছিলে বাবাকে, মাকে। জীবনে বেঁচে থাকতে গেলে অসৎ পথ অবলম্বন করতেই হয়, তাই করেছে তোমার বাবা। তোমার উচ্চাকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় সেই জন্যে। কমলিকা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। এখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির মুখে বাক্য বন্ধ হয়ে গিয়েছে। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কমলিকার, পা গড়িয়ে মাটিতে। বাবার মৃত্যুর পরে মাকে সে কি না বলেছে, বেশ্যা বলেছে, মাগি বলেছে, আরো কত কি। মা কোনোদিন কর্ণপাত করেনি সেই সব কথার। মুখ বুজে দাসবৃত্তি করেছে কমলিকার সাদা থানটা পরে। মিত্রবাবুর বাড়ি প্রত্যেকদিন রাতে গিয়েছে মিত্রবাবুর দেওয়া টাকা শোধ করতে। মিত্রবাবু মরে যাওয়ার পর ওনার ছেলে বউ এসে মাকে দূর দূর ছাই ছাই করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে।
তখনও কমলিকা মাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেনি, মা কেন এরকম হলো। আজকে কমলিকার সব আছে, অর্থ আছে, প্রতিপত্তি আছে, যশ আছে, ছোট্ট করে তার নাম হয়েছে কেকা। কিন্তু নামের মাঝখানে কমল আর লতা ওর জীবন থেকে হারিয়ে গেছে চিরদিনের জন্যে। হ্যাঁ, ওর বাবা অসৎ পথেই গেছে ওর জন্যে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।